আমরা আজকে খুব বিতর্কিত একটা বিষয়ের মধ্যে যাচ্ছি, সেটা হচ্ছে মেয়েদের উপনয়ন। মেয়েদের উপনয়ন হতো কিনা, হলে কোন কালে হতো, কোন সময়ে বন্ধ হয়ে গেছে এবং কেন বন্ধ হয়েছে, এই সব কথার হয়তো উত্তর দেওয়া যাবে না। কিন্তু মেয়েদের যে উপনয়ন হতো এবং সেটা যে পরবর্তীকালের যারা, আমি বলবো, সমাজ রক্ষকের দায়িত্বে ছিলেন, তাদের কারণেই বন্ধ হয়েছে, অন্য কারণে নয়, সেটা বোঝাতে চাই। হ্যাঁ, দেখুন, আমি যে কোনো এই ধরনের যে ব্যাপার, সেটা আমি প্রথমত বেদের কাল থেকে বলতে পছন্দ করি, তাতে তার পুরনো রূটটা পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা এই জন্যে পছন্দ করি যে একটা কথা আছে আমাদের শাস্ত্রে, যে শ্রুতি স্মৃতি বিরোধে তু শ্রুতিরেব গরীয়সী। শ্রুতি অর্থাৎ বেদাদি শাস্ত্র, একেবারে উপনিষদ, ব্রাহ্মণ গ্রন্থ ইত্যাদি, তাদের সঙ্গে যদি স্মৃতি গ্রন্থ অর্থাৎ পরবর্তীকালে যেগুলো ধর্মশাস্ত্র, প্রবচন শাস্ত্র, স্মৃতি শাস্ত্র, যা দিয়ে সমাজের বিধান দেওয়া হয়েছে, সেই স্মৃতির সঙ্গে যদি শ্রুতি অর্থাৎ বেদাদি শাস্ত্রের ডিফারেন্স হয়, তাহলে শ্রুতিকে মানতে হবে। তার মানে এক্ষেত্রে আমি এটা বলতে চাই যে শ্রুতি যা ছিল সেই জায়গাটা ভেঙে দিয়ে কিন্তু পরবর্তীকালে স্মৃতির কথাটা আমরা বেশি মেনেছি, সেটা নিশ্চয়ই ভালো করিনি। কারণ আমাদের সমস্ত ধর্মের মূল বেদ ও অখিল ধর্ম মূলম, বেদ হচ্ছে অখিল ধর্মের মূল। এই বেদ, ব্রাহ্মণ, সূত্র গ্রন্থ, যেগুলো ধর্মসূত্র, গৃহ্য সূত্র, শ্রৌত সূত্র, এগুলো সব বৈদিক পর্যায়ের মধ্যে পড়ে। বৃহৎ দেবতা শৌনকের, এগুলো সব বৈদিক গ্রন্থের মধ্যে পড়ে। সেখানে যা আছে সেটার সঙ্গে যদি পরবর্তীকালে স্মৃতির যারা বলছেন, বিশেষ করে আপনারা জানেন হয়তো যে মনুই শুধু বলছেন যে মেয়েদের উপনয়ন হবে না, আমি সেই ভুলগুলো ভাঙাতে চাই। দেখুন, বৈদিক কালে বেদ কিন্তু সেই একটা গ্রন্থ যা আজ থেকে খুব কম পক্ষে হলেও 4000 বছর আগেকার, যদি খ্রিস্টপূর্ব 1500 শতাব্দীও ধরি, তাহলে এখন প্রায় আড়াই হতে চলল, তাহলে আড়াই আর দেড়ে তো 4000 বছর আগে হয়। তা না হলেও মানে 3750 ধরুন, 24 সাল চলছে। এই সময় অন্য লোকেরা, আপনি গ্রিস কিংবা রোমের কথা ছেড়ে দিন, যারা সব বড় বড় কথা আজকে সভ্যতার কথা শোনান, তখন তারা কাঁচা মাংস খাচ্ছেন। সেই সময়ে কিন্তু বেদের কবিতা লেখা হয়েছে। কবিতা মানে শুধুমাত্র সাধারণ নয়, গদ্য জাতীয় জিনিস নয়। সেই বৈদিক ভাবনার ওপরে, যাকে ব্রাহ্মণ গ্রন্থগুলো আমরা বলি, বিশেষ করে যজুর্বেদ তার মধ্যে আছে। খুব ইম্পর্টেন্ট যজুর্বেদ। কেন? আপনারা খেয়াল করে দেখবেন যে কোনো কেউ যদি নিজের, আপনারা জিজ্ঞাসা করে শ্রাদ্ধের সময়, বিবাহের সময়, আপনার কোন বেদ, কেউ বলে ব্রাহ্মণদের মধ্যে কেউ বলে সামবেদ, কেউ বলে আমার ঋগ্বেদী ব্রাহ্মণ ইত্যাদি। যজুর্বেদী ব্রাহ্মণ হচ্ছে সবচেয়ে উদার। কেন কি? যে নাম ভুলে যাচ্ছে যে আমার সামবেদ কিনা ঋগ্বেদ, তাকে কিন্তু যজুর্বেদের মধ্যে কাজ করায়। এবং যজুর্বেদ কি? যেখানে যা ঋগ্বেদের মান্ত্রিক, অর্থাৎ যিনি মন্ত্র উচ্চারণ করবেন, হোতা, তিনি মন্ত্র উচ্চারণ করবেন। সামবেদের ঋত্বিক, তিনি গান করবেন মন্ত্রগুলো। এবং কিন্তু যজ্ঞের অন্য সমস্ত কাজ যা যা করা উচিত, এই এখান থেকে এটা নিয়ে আসা, সেটা নিয়ে আসা, যজ্ঞে আহুতি দেওয়া পর্যন্ত সব তার কাজ। কাজে তার ইম্পর্টেন্সটা সাংঘাতিক। যজুর্বেদের মধ্য থেকেও
দেখানোর চেষ্টা করছি। দেখুন, আমি মন্ত্রদ্রষ্টা ঋষি যারা পুরুষের মতো, যেমন বিশ্বামিত্র, বশিষ্ঠ ইত্যাদি যারা আছেন, কিংবা আরো অনেকে আছেন, মানে গ্রেট সমদ, এরকম কত রয়েছেন ঋষিরা, কিন্তু অন্তত সেই কালে 5 জন ঋষি রমণীর নাম করব, ঋষি অথচ মহিলা, যারা পুরুষের মতো মন্ত্রদ্রষ্টা ঋষি, যারা ঋগ্বেদের মন্ত্র উচ্চারণ করেছেন, অর্থাৎ সেই মন্ত্রের যে ব্যবহার, সেই ব্যবহার কালে তাঁদেরও নাম উচ্চারণ করতে হয়, এরকম অন্তত 5-6 জন ঋষি তো মিনিমাম আছেন, আরও আছেন। এখন তাদের মধ্যে অন্যদের নাম আমি বলবো না, আপনারা তো এই কথাটা বললেই সঙ্গে সঙ্গে গার্গী আর মৈত্রীর কথা টেনে আনবেন। তারা তো, তাদের কথা বলতে হবে না, মানে তারা অত্যন্ত উচ্চমার্গের মানুষ। হ্যাঁ, মানে তারা এত বড় দার্শনিক, গার্গী তো এত বড় দার্শনিক, যিনি যাজ্ঞবল্ক্যের সঙ্গে তর্কযুদ্ধে নেমেছিলেন জনকের রাজসভায়, সেসব কথা আমি আগে মাঝে মাঝে বলেছি। তার কথা থাক, তারা একেবারে ব্রহ্মবাদী, তিনি ব্রহ্মতত্ত্ব নিয়ে ভাবনা করেন। এখন যাজ্ঞবল্ক্যের এই যে এত বড় একটা স্পিচ জনকের সভায় বৃহদারণ্যক উপনিষদের মধ্যে আমরা দেখতে পাব গার্গীর সঙ্গে, সেটা তো গার্গী না থাকলে ওইটা বেরোতো না। এটা স্যাক্ষরস্য প্রশাসনে, এই যে সূর্যা চন্দ্রমসৌ বিধৃত উতিষ্ঠত, এই সমস্ত যে শ্লোক, মানে উপনিষদের মন্ত্র, এগুলো তো বেরোতো না যদি না গার্গী না থাকতেন। কাজেই তাঁর কথা তো বলছি না, কিন্তু যিনি মৈত্রেয়ী, তাকে তো তার স্বামী সমস্ত, তার 2 স্ত্রী কাত্যায়নী এবং মৈত্রেয়ী দুজনকে সম্পত্তির ভাগ দিতে চেয়েছিলেন। কাত্যায়নী নিয়ে নিলেন, কিন্তু মৈত্রেয়ী বললেন, ইয়েনাহম নামৃতাস্যাম কিমহং তেন খরচা, যার দ্বারা আমি অমৃতা হব না, অর্থাৎ ব্রহ্মভাবনা যদি আমার না আসে, ব্রহ্মভাবনার যে আনন্দ সেটা যদি আমি না পাই, অমৃতা না হই, তাহলে আমি সেটা আমি হতেই চাই না, আমার কোনো প্রয়োজন নেই। যাকে তার কাছে যাজ্ঞবল্ক্য উপদেশ করছেন, তারপর তিনি বাইরে চলে যাচ্ছিলেন, পরিব্রাজক হিসেবে চলে যাচ্ছিলেন সংসার ছেড়ে। কিন্তু গার্গী মৈত্রীর মতো রোল মডেল নিয়ে কিন্তু আমি কথা বলছি না আজকে। যাদের নিয়ে আমার কথা, তারা কিন্তু ডেফিনেটলি একটা ফ্রেম অফ রেফারেন্স পাবেন, তারা যারা গৃহস্থ, স্বামী পাননি অথবা স্বামী পাবেন, স্বামীর জন্য প্রার্থনা করছেন দেবতার কাছে, তাও হতে পারে। কিন্তু মন্ত্রগুলো ঋগ্বেদের মন্ত্র, এটা ভাবতে হবে। এখন এই যে যাদের কথা আমি শোনাতে চাইছি, মানে পূর্ববর্তীকালে, হ্যাঁ মানতে হবে এটা, যে 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 পূর্ববর্তীকালের যে সমস্ত স্মার্ত ধর্মশাস্ত্রকার, মানে স্মৃতি রচনা করেছেন, ধর্মশাস্ত্র রচনা করেছেন, যারা মেয়েদের বিদ্যালাভের অধিকার অনেকে কেড়ে নিয়েছেন, অনেকে নেননি, কিন্তু খোদ বেদ রচনার সময় কিংবা বেদের পরবর্তী কাল পর্যন্ত বেদের মন্ত্রদ্রষ্টা ঋষি যে হওয়া, সেটা তো পড়াশোনা না জানলে হওয়া যেত না, তাই না? আমরা বলি মন্ত্র দর্শন করেছেন, মন্ত্র দর্শন করেছেন ঠিক, কিন্তু মন্ত্র দর্শন করার জন্যে আমরা লৌকিকভাবে এটা বুঝি, যেমন তার একটা বিদ্যা লাগে, পরিশ্রম করতে হয়, যেটাকে বলে তপস্যা। শূদ্র কবশ ঐলুস, সেও কিন্তু শূদ্র ছিল, তাকে ঋষি পদবী লাভ করেছিলেন তিনি, কিন্তু তার ওই তপস্যা, তপস্তেপে তারা তপস্যা করছেন। তপস্যা মানেই পরিশ্রম, তপস্যা মানে কৃচ্ছ সাধন, তপস্যা মানে মেডিটেশন নয়, তার মানে কৃচ্ছ সাধনের মাধ্যমে তারা হয়েছে। বিশ্বামিত্র ক্ষত্রিয় ছিলেন, তিনি যে ব্রাহ্মণত্ব লাভ করেছেন তপস্যার মাধ্যমে, বিশাল পরিশ্রম, কৃচ্ছ সাধন, দেবতার দিকে কনসেন্ট্রেট করা, তার ফলে এমনি এমনি হননি।
যারা বলেন কালিদাস মূর্খ, আমি এই নিয়েও একটা এপিসোড করব। আমার এই লাস্টের যে এপিসোড একটা সরস্বতীর কুচযুগল নিয়ে যে ভাবনা করেছিলাম, সেখানে অনেকে বলেছেন শ্লোক কালিদাস লিখেছেন, কালিদাস ভুল লিখেছেন, এই সব নানান রকম কথা শুনেছি। আমি ওটার মধ্যে যাচ্ছি না। কিন্তু কালিদাস মূর্খ ছিলেন এই নিয়ে অজস্র গল্প আছে, বাল্মীকি মূর্খ ছিলেন অজস্র গল্প আছে। আমি সেই হিয়ার্সে যেগুলো, সেগুলো নিয়েও আমি একদিন একটা এপিসোড করব, যে কত রকমের মজার গল্প তাদের নিয়ে হয়েছে। কিন্তু কথা হচ্ছে এগুলো গল্পই, কিন্তু যে কোনো লেখাপড়া জানেন না, হঠাৎ তাকে দেবতা এসে তাকে, হয় না এরকম কর্ম, এরকমভাবে মানুষ করতে পারে না, দেবতা সব করে দেবেন, এটা হয় না। আমি লেখাপড়া কিচ্ছু জানলাম না, দেবতা আমাকে হঠাৎ, হ্যাঁ, কিভাবে হয় তারও পরিশ্রম আছে। সেই পরিশ্রম কিভাবে করেছে আমরা জানি না, হয়তো মানুষের কাছে শুনেছে, অসম্ভব তার মেমোরি, এমনি প্রাথমিক লেখাপড়া করেনি। কেন, রবীন্দ্রনাথ কি, তার বাড়িটা যা ছিল তাতেই তার ঋষি হয়ে ওঠার পক্ষে যথেষ্ট, তাই না? সেরকম রামকৃষ্ণদেব আছেন, হ্যাঁ, এরকম অনেকেই আছেন যারা হয়তো ম্যাট্রিক পাস করেননি, কিন্তু তাদের জ্ঞান, কিন্তু মনে করবেন না এমনি হয়ে গেছে, ঈশ্বর করে দিয়েছেন তার ওই জ্ঞান, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ওরালিটি থেকে গ্রহণ করেছেন। এই গ্রহণ করার ফল কিন্তু কত সহজে রামকৃষ্ণদেব কথা বলতে পারছেন। আমি রামচন্দ্র তাকে একেবারেই মূর্খ মনে করি না, তিনি অনেক বিদ্বানের থেকে বিদ্বান, আর ম্যাট্রিক পাস করেই বিদ্বান হওয়া যায় না, হ্যাঁ, কিংবা এখনকার দিনে এমএ পাস করলে তো বিদ্বান হয়ই না, কাজে সেটা ছেড়েই দিলাম। আমি ওই কথাটা বলছি না, বলছি খোদ বেদ রচনার সময় যে মন্ত্রগুলো আমরা পাচ্ছি, তাদের মধ্যে কিছু এলিটিস্ট লোক আছেন, যেমন ইন্দ্রাণী, ইন্দ্রের স্ত্রী হতেই পারে, তার নামে কিছু মন্ত্র পাওয়া যাচ্ছে। কিন্তু ঘোষা, অপালা কিংবা লোপামুদ্রা, যিনি অগস্ত্যের স্ত্রী, তাদের লেখাপড়া কী ছিল আমরা কিন্তু জানি না, বলতে পারব না। আর অগস্ত্যের স্ত্রী বলেই তিনি যে মন্ত্র দর্শন করেছেন তাও নয়, তার নিজের সেই ক্ষমতা ছিল বলেই মন্ত্রদ্রষ্টা ঋষি হয়েছেন। লোপামুদ্রা অর্থাৎ যখন মন্ত্রগুলো লিখতে হয়েছে, তখন মন্ত্রের আগে সেই মন্ত্রের দেবতা এবং তার ঋষিকে উল্লেখ করতে হয়। লোপামুদ্রা ঋষি হিসেবে মন্ত্রের মধ্যে, মন্ত্রের গোড়াতে উল্লিখিত হয়েছেন, ঘোষা উল্লিখিত হয়েছেন, অপালা উল্লিখিত হয়েছেন। এরকম ব্যক্তিগত, মানে এই যে তাদের জীবন কথা, জীবনের পূর্ণ কথা, সেটা আজকে পুরো শোনাতে পারবো না, অপালা কিংবা ঘোষার কথা আজকে শোনাতে পারবো না, কিন্তু তাদের যে কথা, আত্মকথা বলছেন তারা মন্ত্রের মধ্যে। লেখাপড়া না জানলেই কি বলছেন এগুলো? প্রকাশ পেত কি এইভাবে? প্রতিবাদের শব্দ যেভাবে তাদের মুখ দিয়ে বেরিয়েছে, সেসব নিয়ে আমার লেখা বেরোবে, সেটা পরে, কিন্তু এখনই সেই কথাগুলো বলতে চাই না। কেননা বললে পরে অনেকটা করে বলবো, এক একটা অপালা নিয়ে একটা এপিসোড করবো, দেখবেন আপনারা কেউ শুনছেন না। কাজেই আমার ওইভাবে ওয়েস্ট করতে নিজেকে ইচ্ছে করে না। আর আমি যে এই উপনয়ন নিয়ে খুব যে মাথা ঘামাচ্ছি তাও কিন্তু নয়, যে উপনয়ন দিলে, একটা মেয়েদের উপনয়ন দিলে পরে তারা, শুনছি অনেকে, দু একজন আমি খবরের কাগজে বেরিয়েছে, অমুকে উপনয়ন দিয়েছেন বলে তার খবরের কাগজে ছবি উঠলে, সেটাও আমি খুব বড় মনে করি না, ইম্পর্টেন্ট মনে করি না, হ্যাঁ। কিন্তু এই যে কথাগুলো বলা হয় যে মেয়েদের লেখাপড়া করতে দেওয়া হয়নি, কারা দেননি? কোনোভাবেই মেয়েরা নিজেরা লেখাপড়া বন্ধ করেননি, এমনকি মেয়ের মায়েরাও লেখাপড়া বন্ধ করেননি। বন্ধ করেছেন পরবর্তীকালের ব্রাহ্মণ সমাজ, যাদের অসুবিধে ছিল যদি মেয়েরা বিদ্যা লাভ করে, নিশ্চয়ই তাদের সেই জায়গায় আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হতো। যেমন গার্গীকে নিয়েই অনেক আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়ে গেছে। যাই হোক, আমার কথা হচ্ছে এই যে জায়গাটা, যে পুরুষের মতো মেয়েদের উপনয়ন হতো কিনা, আমি বলবো খবরটা, প্রথম খবরটা নিয়ে, যেটা নিয়ে খুব মাথা ঘামানো হয়, সেটা হচ্ছে যে ওই একটা লাইন আর কি, পুরাকল্পে কুমারী নাম মঞ্জি বন্ধন বিশ্বতে। পুরাকল্পে অর্থাৎ পুরাকালে, অর্থাৎ বৈদিক কালে,
মঞ্জি বন্ধনম। মঞ্জি তার রিপ্লেস করেছে আমাদের সুতোর পৈতে। মঞ্জি মানে কি পরে বলছি। মঞ্জি বন্ধনম ঈশ্বতে, তার মানে পৈতে হতো। আর কি হতো? অধ্যাপনাঞ্চ বেদানাম। ব্রাহ্মণের যে কাজ সেটা হচ্ছে 6টা। ব্রাহ্মণ চাকরি করবে না, সে শুধু পড়াশুনো করবে, এই তাদের ব্যাপার ছিল। এই এই যে করতেন, এই দরিদ্র ব্রাহ্মণেরাই সমাজে সম্মানিত ছিলেন। ব্রাহ্মণ যেদিন নিজেদের ক্ষত্রিয়ের রাজকার্যে ইনভেস্ট করেছে, তখন থেকেই তাদের সম্মানের কমতে আরম্ভ করেছে। কিন্তু এই যে পড়াশোনা, শুধু বেদ পড়ছেন, বেদ অধ্যয়ন করছেন, অধ্যাপন করাচ্ছেন, ব্রাহ্মণের 6টা কাজ। তারা কি? অধ্যয়ন, অধ্যাপনা, আর দান পরিগ্রহ, এইটা, আর যজন যাজন, তিনি যজ্ঞ করবেন এবং অন্যকে যজ্ঞ করাবেন। অর্থাৎ যজন যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, দান, প্রতিগ্রহ। অর্থাৎ যেটা পাবেন তার থেকেও কিন্তু তাকে একটু দান করতে হবে। একেবারে কিচ্ছু কাউকে দিচ্ছি না, যত গরিবই হন ব্রাহ্মণকে দান করতে হবে, অতিথি সেবা করতে হবে, এগুলো তার ধর্ম। আর প্রতিগ্রহ, তিনি ওই যে বাড়িতে যজন করছেন তারপরে কিছু পেলেন। আর অধ্যয়ন, অধ্যাপনা, অধ্যয়নে তার পয়সা পাবেন না, কিন্তু অধ্যাপনা করেও তারা কিন্তু কোনো টিউশন ফি নিতেন না। যখন পড়া শেষ হলো তারপরে বলতেন যে কিছু দক্ষিণা দিয়ে যাও। সেই দক্ষিণা তারা যেভাবে হোক দিতেন। সেই দক্ষিণা নিয়েও হাজার গল্প আছে, কেউ বেশি চাইছেন, কেউ কম চাইছেন, এরকম হাজার আছে। এবং চাওয়াটা মানে ওই টাকা পয়সা না, এই এমন একটা বললেন যে সেটা পাওয়াই সম্ভব নয়। কিন্তু সেটা আবার তারা, যারা শিষ্য, রাজরা এদের কাছে গিয়ে জোগাড় করতে, এবং রাজারা হাসি মুখে দিয়ে দিতেন, কারণ ব্রাহ্মণ দক্ষিণা চেয়েছেন, তারা তো পরজীবী নন, ফলত তারা দিয়ে দিতেন। তাহলে দান, প্রতিগ্রহ, অধ্যয়ন, অধ্যাপনা ইত্যাদি। তাহলে মেয়েদের ক্ষেত্রে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে পুরাকল্পে কুমারী নাম। কুমার যেরকম, কুমারী সেই রকম। একটা বয়সকালে পৈতে হতো, সেই কুমারী নাম মঞ্জি বন্ধনম ঈশ্বতে। তার মানে এটা বুঝে নিন, এই কথাটার সঙ্গে সঙ্গে বুঝা নিন যে কুমারী কালেই মেয়েদের বিয়ে হয়ে যেত না। তার মানে পরবর্তীকালে যেরকম বিয়ের বয়স কমে এসছে, 12 কি 13তে বিয়ে দিয়ে দিচ্ছে, নো, এটা হতো না। তাহলে এই যে তার সঙ্গে কি? অধ্যাপনঞ্চ বেদানাম, বেদের অধ্যাপনা, অর্থাৎ তারা পড়াবেন। সাবিত্রী বচনং তথা, অর্থাৎ গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে পারবেন। এই যে কথাটা, এটা সাংঘাতিক একটা ইম্পর্টেন্ট কথা। মনুসংহিতার মধ্যে এটা নেই, কিন্তু লক্ষণীয়। মনুসংহিতার যে আদ্যিকালের এডিশন, যেটা নির্ণয় সাগর প্রেস থেকে বেরিয়েছিল, সেখানে কিন্তু তার যে পরিশিষ্ট শ্লোক, সেখানে কিন্তু এই শ্লোকটা উল্লেখ করা আছে। অধ্যাপনঞ্চ বেদানাম সাবিত্রী বচনং তথা, এবং মৌঞ্জি বন্ধনম ঈশ্বতে। পরবর্তীকালে এই মন্ত্র যদিবা মনু নাও লিখে থাকেন, এটা যমসংহিতা ইত্যাদি স্মৃতি গ্রন্থে এই শ্লোক অবিকল বলা হচ্ছে, এবং সেটা একদম ইন দ্য বডি অফ দ্য টেক্সট। এখানে কোনো রকম অন্যরকম কিছু হয়নি। এখন মৌর উক্তি বলে যে শ্লোক, সেটা পুরনো কালে মঞ্জি বন্ধন করে। মঞ্জি মানে কি আমি বলেছিলাম, মঞ্জি হচ্ছে কুশ গাছি, অর্থাৎ কুশ দিয়েই কিন্তু একটা পৈতে তৈরি করা হতো। আমার ছোটবেলায় আমাদের যখন পৈতে হয়েছে, আমি দেখেছি ওই রকম একটা কুশ গাছি ব্রাহ্মণরা তৈরি করতেন পৈতের আগে। খুব মানে সেই কালে কিন্তু হতো এটা। পরবর্তীকালে তো একেবারে সুতোর যেটা হয় 3টে স্ট্রিং দিয়ে তৈরি করা, সেই 9টা স্ট্রিং অন্তত মিনিমাম থাকবে তার মধ্যে, এই দিয়ে হতো। কিন্তু পুরাকল্পে মঞ্জি বন্ধন, অর্থাৎ বেদের আমলে যেটা হতো, কুশ গাছি বেশ ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে একটা পৈতের মতো উপবৃত তৈরি করা, সেইটা যজ্ঞসূত্রের প্রতিরূপ যেটাকে বলতে পারি, তাকে পরিয়ে দেওয়া হতো। তাহলে মেয়েদের পুরাকল্পে
এটা পড়ানো হতো এবং মেয়েরা গায়ত্রী জপ করতে পারতেন এবং অধ্যাপনা করতেন। এটা মাথায় রাখুন। আমি এর একটা খুব সহজ সংকল্প কোথা থেকে পাই, যে পাণিনি যে সূত্র করেছেন 4th সেঞ্চুরি বিসি, অর্থাৎ খ্রিস্টপূর্ব 4th শতাব্দী মিনিমাম, সেখানে পাণিনি যে সব সূত্র করছেন তার মধ্যে আমাদের ছোটবেলায় সূত্রটা হয়তো আমরা জানতাম না, খুব ছোটবেলায়, মানে যখন 9-10 পড়ছি এইসব সময়, তখন আমাদের কোয়েশ্চেন আসতো যে আচার্যা এবং আচার্যানি, এটা ডিফারেন্স তৈরি করো, এটা ডিফারেন্স কি, মানের ডিফারেন্স কি আছে। আচার্যানি একটা স্ত্রীলিঙ্গ, আচার্যা একটা স্ত্রীলিঙ্গ। সেখানে আমাদের লিখতে হতো উত্তরে যে আচার্যানি মানে হচ্ছে যিনি আচার্য গুরু তার স্ত্রী, অর্থাৎ যে গুরুকুলগুলো থাকতো সেখানে তো একজন আচার্য থাকতেন গুরু হিসেবে, যেখানে ছাত্ররা পড়তে আসতো, মায়ের এবং পিতামাতার স্নেহ সুখ ছেড়ে তাদের বেরোতে হতো, গুরুকুলে আসতে হতো। তিনি যে আচার্য থাকতেন তার স্ত্রীর নাম হচ্ছে আচার্য, মানে ব্যাকরণগতভাবে তার স্ত্রী হলেন আচার্যানি। আর আচার্যাকে, আচার্যাকে আমাদের লিখতে হতো স্বয়ং আচার্যা, অর্থাৎ যিনি নিজেই বেদ পড়ান। তার মানে এই যে ব্যাকরণের একটা সূত্র আচার্যা এবং আচার্যানির ডিফারেন্সটা, এখানেও বোঝা যাচ্ছে যে খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতেও এই ধরনের উদাহরণ তৈরি হয়েছে যেখানে মেয়েরা বেদ পড়ত এবং বেদ পড়াত, এবং উপনয়ন না হলে এটা অসম্ভব ছিল। তার মানে অধ্যাপনঞ্চ বেদানাম সাবিত্রী বচনং তথা। অনেকে এটা ভাবতেই পারে যে যে বেদ পাঠ অধ্যয়ন অধ্যাপনা যখন করতেই হতো তখন সেটা ছেলেদের মতো করেই করতে হতো, অতএব মেয়েরা কি তাহলে ছেলেরা যেরকম একটা আদুর গায়ে চলে গেল গুরুকুলে গিয়ে, জামা কাপড় তো পরার কোনো চান্স নেই, তাই না, একটা উত্তরীয় ম্যাক্সিমাম, সেরকম একটা ভাবনাতেই তারা কি পড়তে চলে গেল? এটা হতো না। কেননা সেকালের দিনের যথেষ্ট যে সমাজ, তারা স্ত্রী সংরক্ষণের ব্যাপারও যথেষ্ট পরিমাণ ভাবনা ছিল তাদের। এখন তারা কি, তারা মনে, সেটা মানে এইটা আমাদের অনেকে বলেছে, আমাকে অন্তত বলেছে যে মেয়েদের পড়াশোনাটা বন্ধ হয়ে গেছে এই কারণে যে ওদের গুরুকুলে তো ওইভাবে যেতে হতো, তাই আর কি ওটা সম্ভব নয়। তার মধ্যে ওইরকমভাবে যদি যাই তারা, তাহলে যৌবন সন্ধিতে কুমারী অবস্থায় তাদের দেখে টেকে অন্যদের তো সব ছেলেপুলে যারা থাকতো তাদের তো একটু মানে স্খলন পতন ত্রুটি এসব হতেই পারত। কাজেই এইগুলো যাতে না হয় এই জন্যই বেদ পড়াটা মেয়েদের বন্ধ হয়ে গেছে। আমরা কিন্তু তা বলছি না। যমসংহিতা বলছে মেয়েরা যদি ব্রহ্মচারিণী হন, অর্থাৎ বেদ পড়বেন যিনি এবং পইতে যদি পড়েনও, সেটা এইটা কীরকমভাবে তারা পড়বেন কিংবা কীরকমভাবে, এখন বলছেন যে মেয়েরা বেদ পড়লেও বইতে যদি পড়েনও কুশ গাছে একটা ধারণ করতেই পারেন তারা, কিন্তু কোনোভাবেই তারা মৃগচর্ম বা বলকল পরিধান করবেন না, যা পুরুষ ছাত্রদের করতে হতো। অর্থাৎ মৃগচর্ম, মৃগাজিন আসন ইত্যাদি এগুলো তারা ব্যবহার করবে না। বলা হচ্ছে যে এখানে মানে বর্জয়েদ অজিনং চিরম, চির মানে বলকল, অজিন মানে মৃগচর্ম, জটাধারণমেই বচ, মেয়েদের বিয়ে দিতে হবে, অতএব তাদের জটাধারণ অর্থাৎ চুলে তেল দেবো না, এই যে কৃচ্ছ সাধন, চুলে তেল দেবো না, চুল আস্তে আস্তে জটা হয়ে যাবে, এটা করা যাবে না, ছেলেরা করবে কিন্তু মেয়েরা করবে না। বর্জয়েদ অজিনং চিরম জটাধারণমেই বচ। আর তারা পড়বে কোথায় তাহলে? বলা হচ্ছে যে যমসংহিতা বলছে পিতা পিতৃব্য ভ্রাতা বা,
তিনি পিতার কাছে পড়তে পারেন, পিতা তাকে পড়াতে পারেন, কারণ পিতা যিনি হবেন তিনি তো লেখাপড়া জানা লোক হবেন, অবধারিতভাবে ব্রাহ্মণ যখন হবেন তাকে বেদ পড়তেই হয়েছে। পিতৃব্য, তার কাকা পড়াতে পারেন, তার থেকে কাকা জ্যাঠা সবই আসবে। ভ্রাতা বা যে গুরুকুলে গেছে, যে ভ্রাতা, সে যখন ফিরে এলো গৃহস্থ হয়ে, তার কাছে পড়তে পারে। কিন্তু অন্য কেউ নৈনাম অধ্যাপয়েত পরঃ, অর্থাৎ অন্য কেউ তাকে এই বেদ পড়াবেন না, অন্য কারো কাছে তিনি বেদ শিখতে যাবেন না। বুঝতে পারছেন কেন? খুব সোজা পরিষ্কার হিসেব। তার মানে কতটা ছাড় দেওয়া হলো। একটা মেয়ে যখন বেদ পড়বে তাকে বাড়িতে বসেই করতে হবে। এটা আজকের দিনের মতো বলা চলবে না যে হ্যাঁ চলো, তারাও গুরুকুলে যাননি, কেন তাদের ব্যবস্থা করা হয়নি, কেন ছেলেদের এরকম হবে, এইসব অদ্ভুত মাই বডি মাই চয়েস টাইপের কথা চলবে না সেকালে, এখনো চলে না। যাই হোক, এখন এই যে ব্যাপারটা, এইটা করতে তাদের এলাও করা হতো এবং তারা কিন্তু বেদ পড়তেন, পরিষ্কার বোঝা যায়। অধিকারের প্রশ্ন যদি তোলেন তাহলে আমি দুটো তিনটে জায়গা বলবো যে কোথায় উদাহরণ আছে, এই অধিকারের যে উদাহরণ আমি কোথায় কোথায় আছে। যজ্ঞকর্মে সপত্নিক অংশগ্রহণ করতে হতো, এটা বহু জায়গায়। বৈদিক সন্ধ্যা বন্দনা আহ্নিক, বৈদিক সন্ধ্যা বন্দন করাটাও কিন্তু বৈদিক ব্যাপার। সন্ধ্যা মানে এখনকার সন্ধ্যা মানে গেলাম একটু ইষ্টমন্ত্র জপ করলাম হয়ে গেল, তা না। ওই একেবারে তার তো মানে প্রত্যেক গৃহস্থের, ব্রাহ্মণ গৃহস্থের ঘরে যে অগ্নি, যেটা গার্হপত্য অগ্নি, যেটা সারা দিন রাত জ্বালিয়ে রাখতে হতো আপ টু ডেথ। যে ছেলে এবং বিয়ে করে আনলো সে নতুন অগ্নিস্মরণ গৃহ তৈরি করতে পারে, নতুন একটা গার্হপত্য অগ্নি স্থাপন করতেই হবে তাকে, এটা তার কাজ। কারণ স্বামী স্ত্রী দুয়ে মিলে কিন্তু ওইটা করতে হবে, ওই অগ্নি বাঁচিয়ে রাখতে হবে। আগুনের এত ইম্পর্টেন্স গার্হপত্য অগ্নি। এবং গৃহে যে সমস্ত সন্ধানিকাদি অগ্নিষ্টম ইত্যাদি করা, সেগুলো ওই অগ্নিতেই করতে হবে। এখন এটা ধর্মসূত্রকারেরা প্রবচন দিয়েছেন যে দিন স্বামীর সঙ্গে তার বিয়ে হলো, আর কি বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে স্বামী এবং স্ত্রীর সমান অধিকার কোথায়, একত্তম আগতা ভর্তার সঙ্গে, অর্থাৎ স্বামীর সঙ্গে একই জায়গায় একই রকম কাজ করতে পারবেন। পিণ্ডে গোত্রে চ সুতকে, অর্থাৎ শ্রাদ্ধাদি পিণ্ডের ক্ষেত্রে, এই বিষয় নিয়ে আমি পরে আলোচনা করব। এবং গোত্র অর্থাৎ নিজেদের গোত্র অনুসারে যে সমস্ত ক্রিয়াকর্ম, বৈদিক ক্রিয়াকর্ম সেগুলো, এবং সুতকে, এবং মানে ছেলে তাকেও শেখাতে হবে, অথবা যে স্ত্রী কন্যা দুজনকেই শেখাতে হবে। এ সম্বন্ধেও পরে দুটো কথা বলবো এই অগ্নি রক্ষার ব্যাপারে। যাই হোক, এখন এই ম্যারেজেবল এজ যখন থেকে কমতে আরম্ভ করেছে, তখনই ম্যারেজেবল এজ কমেছে কাদের জন্য? অবধারিতভাবে সেই সব সমাজ রক্ষক ব্রাহ্মণদের জন্যে যারা এরা সইতে পারেননি, তাদের জন্যই এটা বন্ধ হয়েছে। যাই হোক, আমার বক্তব্য আমি একটা উদাহরণ দেব বলেছিলাম। সবচেয়ে বড় উদাহরণটা হচ্ছে আমি রামায়ণ থেকে দেব। রামায়ণে রামচন্দ্রকে যখন অভিষেক করা হচ্ছে, অর্থাৎ পিতা আদেশ দিলেন যে কালকে ওই পুষ্যা নক্ষত্র পড়বে, অতএব তুমি রেডি হও, তোমার অভিষেক হবে। আজকে থেকে তুমি কি করবে? উপবাস, ব্রত ইত্যাদি গ্রহণ করবে, ভগবান বিষ্ণুর অথবা কোনো সেই রকম জায়গায় যেখানে দেবতা আছেন সেই গৃহে বসবাস করবে, এবং মাটিতে শোবে, কুশে আস্তরণ বিছিয়ে মাটিতে শুতে হবে তুমি এবং সীতা দুজনকেই। তাহলে দেখুন একই সঙ্গে এক কাজ করতে হচ্ছে। হ্যাঁ, অভিষেক শুধু রামচন্দ্রের হচ্ছে না, কিন্তু সীতারও সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। তারপরে তাকেও কুশো শয্যায় শুতে হচ্ছে। তার মানে তারও একটা অধিকারের জায়গা থাকছে, কিন্তু স্বামীর সঙ্গে একই রকম। এইখানে আমি এর সীতার উদাহরণ দিচ্ছি না, আমি উদাহরণ দিচ্ছি কৌশল্যা। কৌশল্যা
কি করছেন যখন খবর দিতে আসছেন রামচন্দ্র যে আমার পিতা ঠাকুর তিনি আমার অভিষেক করতে চান, এই সংবাদ যখন তিনি দিতে আসছেন আর কি, তখন আমরা দেখছি যেটা যে প্রাণায়ামেন পুরুষম ধ্যায়মানা জনার্দন। তখনকার দিনে রামায়ণের কালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিমূর্তির উদয় হয়েছে। ফলে বিষ্ণু যিনি বৈদিক দেবতা হিসেবে সবচেয়ে বিখ্যাত ছিলেন দেব সহায় হিসেবে, তার জায়গায় তিনি রিপ্লেসড হচ্ছেন জনার্দনের দ্বারা, অর্থাৎ অন্যরকমও কিছু হতে পারে জনার্দন। বিশেষ করে এই যে কথাটা জনার্দন রিপ্লেসড হোক তাতে আমার, অর্থাৎ পূজার দিক থেকে হোক আমার আপত্তি, কিন্তু জনার্দন ভগবান বিষ্ণুর বিগ্রহ বলেই আমরা মনে করি। কিন্তু প্রাণায়ামেন পুরুষম এই যে কথাটা বললেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তখনকার দিনে যে প্রজাপতি, বৈদিক প্রজাপতি পুরুষ, পুরুষ সুক্ত যেখান থেকে হচ্ছে, সেখানে প্রাণায়াম ইত্যাদির দ্বারা কিন্তু সেই যৌগিক ব্যায়ামের মাধ্যমে কিন্তু কৌশল্যা পুজো করছেন। তথা স্বনিয়মা সা তথা স্বনিয়মামেব সো অভিগম্য অভিবাদ্য চ। সেই যে নিয়ম ব্রত পালন করছেন, এই অবস্থায় কৌশল্যার কাছে যাচ্ছেন। এবং কীরকম? সা সৌম বসনা, অর্থাৎ তিনি শুদ্ধ বসন পরে আছেন, মানে দেখছেন রামচন্দ্রকে কৌশল্যা। নিত্যং ব্রতপরায়ণা, লক্ষণীয় এই শব্দটা খেয়াল করতে হবে। অগ্নিং জুহোতি, আপনারা বলে নিন তো জনার্দনের পুজো করছিল, এটা যজ্ঞটজ্ঞ নয় কিংবা বৈদিক কোনো ব্যাপার নয়। অগ্নিং জুহোতি, জুহোতি মানেই তো যাগ করা, তার মানে একটা অগ্নিষ্টম ধরনের কাজ, যেটা অগ্নিং জুহোতি স্ম, তিনি আগুনে আহুতি দিচ্ছেন। মন্ত্রবৎ কৃতমঙ্গলা, সমস্ত মন্ত্র সহকারে, যেহেতু তিনি মঙ্গলের দ্বারা শুদ্ধ হয়ে আছেন সেই অবস্থায়। এই অবস্থায় রামচন্দ্র মাকে দেখছেন। হ্যাঁ, টিকাকারেরা বলছেন যেটা যে অগ্নিম অগ্নিহোত্রম, অগ্নিহোত্র একেবারেই বৈদিক যজ্ঞ। আমরা যদি না বুঝি, টিকাকার তিলক টিকায় বুঝিয়ে দিচ্ছেন যে অগ্নিকে জুহোতি মানেই তিনি অগ্নিষ্টম যজ্ঞ করছেন। তাহলে এই যে ব্যাপারটা ইম্পর্টেন্ট, মন্ত্র বিশিষ্টম, মন্ত্র পরায়ণা, মন্ত্র মানে সমন্ত্রক, অর্থাৎ বৈদিক মন্ত্রগুলো উচ্চারণ করছেন এবং সেখানে আগুনে আহুতি দিচ্ছেন। এই একটা। দ্বিতীয় কথাটা বলবো, এইবার মায়ের সঙ্গে দেখা হলো, মা তাকে মহা খুশি হলেন ইত্যাদি ইত্যাদি। তারপরে কিন্তু ঘটনাটা সিনারিও পাল্টে গেছে। রামচন্দ্র কৈকেয়ী এবং পরামর্শে দশরথ তার মত পাল্টাচ্ছেন। দশরথ মত পাল্টাচ্ছেন না, কিন্তু কৈকেয়ী তাকে ফোর্স করছেন যে তুমি বনবাসে যাও, এখানে ভরত রাজা হবে। এই খবরটাও যখন দিতে আসছেন, তখন আরো পরিষ্কার করে পাচ্ছি কেন রামচন্দ্রের যে অধিবাস, অর্থাৎ তিনি যে ব্রত গ্রহণ করেছেন, পরের দিন অভিষেক করতে হবে, মা কৌশল্যাও কিন্তু একটা ব্রত উদযাপন করছেন। সেটা কিরকম? কৌশল্যাপি তদা দেবী রাত্রিং স্থিত্বা সমাহিতা, রাত্রিতে সমাহিত হয়েছিলেন তিনি। সমাহিত মানে সমাধি বলবো না, কিন্তু মেডিটেশন বলবো। প্রভাতে তু অকরত পূজাম বিষ্ণু পুত্র হিতৈষিণী, আমরা সকলে ভাষা বুঝবো বলে তিনি বললেন বিষ্ণুর পূজা করছেন। তারপরে শব্দটা কিন্তু বিষ্ণু অর্থাৎ বৈদিক দেবতার কথা এলো। এবার কিরকম তাকে দেখছি, শাক সৌম বসনা হৃষ্টা নিত্যং ব্রতপরায়ণা, ক্ষৌম বসন পরে আছেন এবং ব্রতপরায়ণ অর্থাৎ উপবাস আদি ক্রিয়াকর্ম করেছেন। অগ্নিং জুহোতি স্ম তদা মাতুরন্তঃপুরং শুভম, আর মাকে কিভাবে দেখলেন? দদর্শ মাতরঙ্গ তত্র হাবয়ন্তিং হুতাসনম, অর্থাৎ
মাকে দেখলেন তিনি হাবয়ন্তি হুতাসনম, একবার বলেছেন জুহোতি, অর্থাৎ তিনি অগ্নিকে উপাসনা করছেন, আবার হাবয়ন্তি হুতাসনম, অর্থাৎ হাবয়ন্তী মানে এমন হতেই পারে দিস ইজ মানে কজাল আর কি, করণ হিসেবে ব্যবহার হচ্ছে। কজাল, আমি চাঁদ দেখছি, চাঁদ দেখাচ্ছি। হাবয়ন্তী মানে জুহতি যেরকম তিনি করছেন, অর্থাৎ যজ্ঞে আহুতি দিচ্ছেন, আবার তাকে ঋত্বিক মন্ত্র বলছেন, তিনি সেই মন্ত্র উচ্চারণ করে সেখানে আহুতি দিচ্ছেন। এটাও হতে পারে। দেবকার্য নিমিত্তঞ্চ তত্রাপশ্যৎ সমুদ্যতম। এই যে কথাগুলো এবং তার সঙ্গে যে সমস্ত উপকরণ তিনি দেখলেন, সেগুলো কি? দধি, অক্ষত, ঘৃত, অর্থাৎ দধি, খই, ঘৃত, মোদকান, হবিষাস তথা, এবং প্রচুর পরিমাণ মিষ্টি যেগুলো ঘিয়ে তৈরি করা হয়েছে অথবা ঘি আলাদাভাবে আছে। লাজাম লানি, অর্থাৎ লাজ, আমরা বিয়ের সময় লাজ দান, ওই খইয়ের কথাই বলছেন। মাল্যানি, শুক্লানি, পায়সম কৃষরং তথা, অর্থাৎ দুধ দিয়ে পায়েস হয়েছে, অর্থাৎ পুজো আর যজ্ঞ কিন্তু একাকার হচ্ছে এখানে। সমিধা পূর্ণ কুম্ভাশ্চ, সমিত মানেই তো কুশ, কুশ মানেই যজ্ঞের ব্যাপার, তাহলে পূর্ণ কুম্ভ রয়েছে সেখানে এবং সমিত রয়েছে। এগুলো দদর্শ রঘুনন্দন। রঘুনন্দন রাম দেখতে পেলেন যে মায়ের সামনে এই ধরনের যজ্ঞীয় উপকরণগুলো রয়েছে, তাহলে কি বলবো, তাদের পইতে হয়নি ক্ষত্রিয় হলেও? তারা কি বেদমন্ত্র উচ্চারণ করছেন না? সাবিত্রী উচ্চারণ করছেন না? এই যে জিনিসগুলো, আমি বলবো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন এই যে বেদপাঠ ইত্যাদি হচ্ছে, আমরা অধিকারের প্রশ্নে আমরা কিন্তু দেখছি যে সেই স্মৃতিশাস্ত্র কেন, আমাদের ধর্মশাস্ত্রগুলো কিন্তু এইটুকু উপদেশ দিচ্ছে যে কোনোভাবেই কিন্তু স্বামীর সঙ্গে তারা আলাদা নন। কেন? সর্বত্র স্ত্রীর অধিকার। সঙ্গে সঙ্গে এই ধর্মশাস্ত্রকারেরা বলছেন, কাত্যায়ন, শ্রৌতসূত্র, গৃহ্যসূত্র বলছেন প্রাণী গ্রহণাত্তু, পানি গ্রহণাত্তু, অর্থাৎ যে মুহূর্তে পানি গ্রহণ হয়ে গেল, বিবাহ হলো, সহত্তম কর্মসু, যা যা বৈদিক ক্রিয়াকলাপ স্বামী করবেন, সহত্তম, সেখানে তিনি সহচারী। ঠিক এই কারণেই সেকালে সহধর্মিণী কথাটার নাম হয়েছিল। সহধর্মিণী মানে যে আপনারা স্ত্রী জানেন তা কিন্তু নয়। সহধর্মী হচ্ছে এই যে বৈদিক ক্রিয়াকলাপে তার সমান অংশ আছে, সহায়তা আছে স্বামীর সঙ্গে, একই রকমভাবে তিনি সেগুলো করতে পারেন, এই জন্যে কিন্তু তার নাম হয়েছে সহধর্মিণী। অর্থাৎ স্বামীর যা ধর্ম তিনি সেই ধর্মই পালন করতে পারেন। মনু কিন্তু এই জায়গায় একদম পরিষ্কার বলছেন, স্বামীর সঙ্গে স্ত্রীকে অধিকারের যে সমত্ব বলছেন, ইয়া ভর্তা সা স্মৃতাঙ্গনা, ভর্তা যেরকম অঙ্গনা তার স্ত্রীও কিন্তু সেই রকম মর্যাদা সম্পন্ন। তাহলে মনু গালাগাল দিচ্ছেন যে সবাই মনু মনু করে, মনু কিন্তু এটা অস্বীকার করছেন না যে ভর্তার সঙ্গে তার সমস্ত কর্মে একরকম অধিকার দেওয়া। যেখানে যে সময় মনু কিংবা অন্যান্য লোকেরা অধিকার ভাঙছেন স্ত্রীলোকের, সেখানে আমি সর্বকালে পৌরুষীয়তার আক্রমণ ঘটেছে। পৌরুষীয়তা অর্থাৎ পুরুষরা মেয়েদের উপরে আধিপত্য তৈরি করছে, তাকে তার অধিকার থেকে বঞ্চিত করছে, এটা যে কালে আমাদের দেশে হয়নি। কিন্তু খেয়াল করে দেখুন, অ্যাস্কাইলাস, আপনাদের অ্যাস্কাইলাস একজন বড় নাট্যকার, তার অনেক ভালো ভালো নাটক আছে এবং সেখানে তার একটা বই আছে ইউমেনিডস,
UMINIDES, সেখানে অ্যাপোলোর জাজমেন্ট শোনাচ্ছেন। এখন সেই জাজমেন্টের মধ্যে দেখুন অ্যাসকাইলাস লিখছেন, মানে তৎকালীন দিন সমাজের ভাবনা। অ্যাসকাইলাস কোন সময়ে না আপনারা গুগল দেখে বার করে নেবেন। যে সময় তিনি লিখছেন, মুখে যে জাজমেন্টটা কীরকম, দ্য মাদার ইজ নট দ্য প্যারেন্ট অফ দ্যাট হুইচ ইজ কল্ড হার চাইল্ড, হার অনলি বাট অনলি নার্স of the newly planted seed that grows. শব্দগুলো খেয়াল করুন, অনলি দ্য নার্স। তার উপরে এই যে অধিকার পিতার দেখানো যাচ্ছে, সে পিতার ছেলে, বাট মা তিনি হচ্ছেন একমাত্র নার্স হিসেবে তিনি আছেন। দ্য নিউলি প্ল্যান্টেড সিড অ্যান্ড গ্রোজ, নার্স অব দ্য নিউলি প্ল্যান্টেড সিড অ্যান্ড গ্রোস। সিড কথাটা বলার সঙ্গে সঙ্গেও একটা পৌরুষেয়তার, অর্থাৎ প্যাট্রিয়ার্কির আদেশ যেন ভেসে আসে। দ্য প্যারেন্ট ইজ হি হু মাউন্টস, অর্থাৎ সেই হচ্ছে পুরুষ যে স্ত্রীলোকের ওপরে ওঠেন। খুব এর মধ্যে তো একটা যৌন অভিসন্ধিও আছে বলে আমি মনে করি, যেখানে যেসব শব্দ আমাদের সংস্কৃতে বরারোহা এইসব শব্দের মধ্যে আছে। যাই হোক, কিন্তু বৈদিক রমণীর চর্চা যদি করি তাহলে এই রকমটা কিন্তু আমার মনে হয় না। কীরকম, এটা আরেকটু আমি করে দিই, আরেকটু দু একটা জায়গা থেকে বলি। যখন হারিত অর্থাৎ যমসংহিতা যেরকম স্বীকার করে নিয়েছেন যে পুরাকালে মঞ্জিবন্ধন হতো কুমারীদের, সেখানে হারিত সংহিতা তিনি কিন্তু পরবর্তীকালে, তিনি কিন্তু ওই একেবারে অরিজিনাল যে সময়ে এই সব জিনিসগুলো তৈরি হচ্ছে সে সময় নয়, অনেক পরবর্তী। এবং লক্ষণীয় এই যে যমসংহিতায় বলা হচ্ছে যে পুরাকালে এইরকম মঞ্জিবন্ধন হতো, সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সে বলছেন। প্রেজেন্ট টেন্সে এই কথাটা উল্লেখ করা মানে তিনি একটা জায়গা থেকে কোট করছেন এবং এটা একটা শাশ্বত রূপ দিতে চাইছেন যে এখনও সেটা করা যেতে পারে, এখনও সেটা মেয়েদের ঈপ্সিত যে তাদের এখনও পৈতে দেওয়া যেতে পারে। যমসংহিতা কিন্তু অনেক পরে, যে সময়ে মনুসংহিতা লেখা হয়েছে তারও অনেক পরে। কাজে এইটা মনে রাখার দরকার যে কিভাবে বন্ধ হচ্ছে পরের দিকে।